আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাই কমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকা ও দিল্লিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বরণে বিএনপির ব্যাপক প্রস্তুতি। আনুষ্ঠানিক নিরাপত্তার পরও সাধারণ মানুষের নিরাপত্তায় সবচেয়ে বড় মন্তব্য। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘুচাতে সিইসির প্রত্যয়। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। এবং সংস্কৃতির ওপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে সংস্কৃতি কর্মীদের সংকল্প। বাঙালি সংস্কৃতি রক্ষায় সক্রিয় থাকতে ছায়ানটের আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ও উপ হাই কমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাই কমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারত। এ নিয়ে গত 10 দিনে 4 দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18ই ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাই কমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন সেগুলো রাজনৈতিক, যা দুই দেশের সম্পর্ককে জটিল করে ফেলছে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় মন্তব্য করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক বাইরে যতটা শোনা যায় বাস্তবে ততটা নেতিবাচক নয়। সরকার চেষ্টা করছে কোনোভাবেই যেন ভারতের মতো বড় প্রতিবেশীর সাথে তিক্ত সম্পর্ক না হয়। ভারতের সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক আলাদা করে দেখতে হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ভারত থেকে 50,000 টন বাসমতি এবং পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয় বৈঠকে। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে
অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না, ইকোনমিকের সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অতএব কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন নষ্ট হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। 17 বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শীর্ষ নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এবং তাকে বরণ করতে চলছে মহাকর্মযজ্ঞ। রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির প্রস্তুতি শেষ পর্যায়ে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন পাভেল বলেন, আনুষ্ঠানিক নিরাপত্তা হয়তো থাকবে, কিন্তু সেটা মুখ্য নয়। সাধারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড় নিরাপত্তা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হচ্ছে দলীয় নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর। প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে বসেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। চরম সংকটে নানা দিক নির্দেশনা দিয়ে চাঙ্গা রেখেছেন দলের নেতাকর্মীদের মনোবল। তারেক রহমানের দেশে ফেরার দিনকে স্মরণীয় করতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। 300 ফিটে গণসংবর্ধনার মঞ্চ নির্মাণ প্রায় সম্পূর্ণ। একতলা ভবনের সমান উঁচু, 48 ফুট দৈর্ঘ্য এবং 36 ফুট প্রস্থের বিশাল মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃতজ্ঞতা জানাবেন দেশবাসীর প্রতি। অনুষ্ঠানে থাকছে 1000 মাইক। এইসব মাইকে রাজধানীর বিশাল এলাকা জুড়ে শোনা যাবে তারেক রহমানের ভাষণ। এছাড়া সংবর্ধনার আয়োজনকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়ক জুড়ে রয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড। আমরা চাই ভাই দেশে আসুক, আমরা ভাইয়ের নেতৃত্বে দেশ সুন্দরভাবে গড়ুক, দেশ পরিচালনা করুক, ভাইয়ের আশায় আমরা অপেক্ষায় আছি। দল মত মতভেদ ধর্ম সব কিছু নির্বিবাদে ওরা তারেক রহমানকে গ্রহণ করে। তারেক রহমান শুধু বিএনপির নেতা নয়, তারেক রহমান সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এই ক্লান্তি লগ্নে আয়সা এই তারেক রহমান ছাড়া এই দেশ এর হাল কেউ ধরতে পারবে না। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন পাভেল তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে নানা বিষয়ে কথা বলেন। এমনকি তিনি এমন একটা দিনে তার আসার কথাটি ঘোষণা করেছেন যখন আপনারা জানেন যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেদিন ঘটেছিল, তিনি কিন্তু ঠিক সেই দিনই বাংলাদেশে তার ফেরার দিনটি ঘোষণা করেছেন। সেটা তাকে ওই সাহসী ঘোষণা থেকে তাকে কিন্তু এটা নিবৃত্ত করতে পারেনি, বিরত করতে পারেনি। সুতরাং তিনি একজন সাহসী মানুষ, দেশের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি সেটা বিশ্বাস করেন যে তার নেতাকর্মী, তার সমর্থক এবং বাংলাদেশের মানুষই তার সবচেয়ে বড় নিরাপত্তা। আনুষ্ঠানিক নিরাপত্তা হয়তো তার জন্য থাকবে, কিন্তু সেটি খুব মুখ্য নয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকায় 1.5 কোটি মানুষের উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করছেন বিএনপি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন, আইনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনাররা বললেন, এবারের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা যাবে না। সিইসি বলেছেন, নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা। নির্বাচন ভবনে এই সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের 226 জন কর্মকর্তা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা। অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
অধীনস্থ কর্মকর্তাদের পদায়নে এসপিদের ওপর আস্থা রাখার পরামর্শ আসে। নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিছুটা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা বা অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা ছাড়া রাতের বেলা কিন্তু তদবির। প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। পুলিশ মহাপরিদর্শক বলেন, দায়িত্ব পালনে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাশে চান তারা। এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনাররা। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আপনারা সম্পূর্ণ স্বাধীন, আপনারা নির্বাচন কমিশন, এখন আপনি এই আইনটা করেছি, আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো ব্যক্তির কথা শুনবেন না। সিসি বললেন, নির্বাচনে গুরুদায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি এজেন্ডা, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের 4টি আসনে সমঝোতা হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই 4টি আসনে কেবল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী থাকবেন, বিএনপির কোনো প্রার্থী থাকবে না। রাহুল রায় রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 দফায় 272টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা ও সমমনা রাজনৈতিক দলগুলোকে কয়টি আসনে ছাড় দেবে বিএনপি, এ নিয়ে আলোচনা চলছে। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা বাকি 28টি আসনের 4টিতে সমঝোতার কথা জানালেন। নীলফামারী 1, ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4, ফতুল্লাহ, মুফতি মনির হোসেন হাসেনি। সিলেট 5, জকিগঞ্জ কারাইঘাট, মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল, ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন, যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আসন নিয়ে সমঝোতা হয়ে গেছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোটে লড়ার বিষয় সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির একাংশ ও জেপি নেতৃত্বাধীন এই জোট। জোট নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে সংশয় রয়েছে, তবে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে 119 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলন। আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানালো জোট। জোট নেতারা বলছেন, মব সন্ত্রাস করে দেশকে অনিরাপদ করে তোলা হয়েছে। আপনারা নির্বাচনের নামে প্রহসন করছেন,
আমি সরকারকে আবেদন করব, এখনো সময় আছে, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। আমি মুক্ত হয়ে আমার এলাকায় যেতে চাই। আপনাদের এই মমক কেসে আপনারা বন্ধ করুন। পক্ষ বিবেচনায় নিরপরাধ রাজনৈতিক কর্মীদের ধরপাকড় ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলছেন, পরিবেশ অস্থির থাকলে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন কিনা তা বিবেচনা করছেন। দুইটা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের একটাই চিন্তা যে আপনার লগে যদি আমি হাঁটি, কালকে আমাকে অ্যারেস্ট করে ফেলাবে, এইটার নিশ্চয়তা দেন, বাকিটা আমরা দেখবো। তা আমি কী করে নিশ্চয়তা দেবো? কারণ হয়তো ক্ষমতা নাই। নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো উপায় নাই। প্রার্থীদের গানম্যান দিতে সরকারি উদ্যোগের সমালোচনা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র সাথে তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা হয়েছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষের সভায় 20টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত 20টি প্রকল্পের মধ্যে কয়েকটি নতুন, বেশ কয়েকটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদী শপথ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ওসমান হাদির আদর্শ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হাদির হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে এভাবে শপথ নিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে 25শে ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে ঘোষণা দেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালী হয়ে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হাদির হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে অংশ নিয়ে বাঙালি সংস্কৃতি রক্ষার সংকল্পের কথা জানালো হাজারো সংস্কৃতিকর্মী। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গান গেয়ে হামলার প্রতিবাদ করেন তারা। প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে সংস্কৃতি সুরক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান ছায়ানট সভাপতি। লাইলা নোসনের রিপোর্ট। এ সমাবেশ সঙ্গীতের, এ সমাবেশ সংস্কৃতির, প্রতিবাদের আর একতার।
দেশের সংস্কৃতি চর্চার অগ্রগামী প্রতিষ্ঠান ছায়ানট সহ সংস্কৃতির ওপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে হাজারো মানুষ। নেই কোনো ঝাঝালো বাণী, নেই সহিংস আক্রমণের কথা। দেশাত্মবোধক গানেই এই সংহতি সমাবেশে হাজির দেশ বরেণ্য শিল্পীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষ। আঘাত তো একা ছায়ানটের উপর আসেনি, আমাদের সংস্কৃতির উপরেই এসছে। নিজেদের শক্তি সংগ্রহ করে এরপরে প্রতিরোধ আমাদেরকে না করে চুপচাপ বসে থাকলে আমরাই বোকা হয়ে যাই। আমার পরিচয়কে টিকিয়ে রাখবার জন্য এখন আমাদেরকে কণ্ঠ তুলতেই হবে। সেই সুর বলেন, সঙ্গীত বলেন, এটা তো বাঙালির একেবারে অস্তিত্বের সাথে মিশে আছে। সে আঘাতকে আমরা আর প্রশ্রয় দেব না। সংস্কৃতির ভাষায় প্রতিবাদ ও অন্ধকার কাটিয়ে আলো আসার প্রত্যাশার কথা জানান বরেণ্য শিল্পীরা। প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না, আমরা আমাদের কাজ করে যাব। নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে সকল জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় দেশবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান ছায়ানট সভাপতির। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালির সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। আত্মশক্তিতে বলিয়ান হয়ে এই ক্ষতি কাটিয়ে উঠিয়ে শিগগিরই সুর সঙ্গীতে ছায়ানট আবারও মুখর হবে, এমন প্রত্যাশা সকলের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এই ছিল আই স্পোর্টসে। এবার অন্যান্য সংবাদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত 20 ডিসেম্বর তাকে এলডিপি মহাসচিবের সই করা পত্রের মাধ্যমে সাময়িকভাবে দলের প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, এই বহিষ্কারাদেশ এলডিপির গঠনতন্ত্রের 6-3 ধারার সম্পূর্ণ পরিপন্থী। চিঠিটি সরাসরি প্রেস ও মিডিয়ায় প্রচার করা হলেও এখনও তাকে প্রেরণ করা হয়নি। এই প্রক্রিয়া স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত। এতে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকান নৌবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে 5 জন নিহত। শিশুদের চিকিৎসার জন্য মেডিকেল মিশনে অংশ নেয় বিমানটি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মঙ্গলবার বিকেলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গণপিটুনির শিকার হয়ে নিহত দীপু চন্দ্র দাসের ময়মনসিংহের তারাকান্দার বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার। নিহত দীপু চন্দ্র দাসের স্ত্রী, সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। 2024 পরবর্তী সময়ের পরিবর্তনশীল চিন্তাধারার উপর আলোকপাত করে আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, তরুণদের মধ্যে নীতি সচেতনতার বিষয়ে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB অডিটোরিয়ামে সেন্টার ফর সায়েন্স, টেক, পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি CSTPDর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিষ্ঠানটিকে ল্যাবরেটরি এবং পলিসি বা নীতিমালার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অত্যাবশ্যকীয় সেতু হিসেবে পরিচয় করিয়ে দেন CSTPDর চেয়ারম্যান অ্যাম্বাসেডর শাহেদ আখতার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং AIUBর উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রম আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M সাখাওয়াত হোসেন।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পের আওতায় নির্মিত জয়েন্ট মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি, কোরিয়া এক্সিম ব্যাংক বাংলাদেশের প্রধান, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। এসব স্থাপনা কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া চর, কুকরি-মুকরি, নিঝুমদ্বীপ, দুবলার চর এবং কুয়াকাটায় স্থাপন করা হয়েছে। 3 গুণীজন সংবর্ধনা দিয়েছে বণিক বার্তা এবং বিআইডিএস। ব্যবসা বাণিজ্যের খবরকে প্রাধান্য দেয়া বাংলা দৈনিক এবং সরকারের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী, বৈজ্ঞানিক ও গবেষক ডক্টর ফেরদৌসি কাদরি এবং প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহিকে সম্মানিত করেছে। র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে নানা পেশায় নেতৃস্থানীয় মানুষরা অংশ নেন আয়োজনে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান, ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান সহ বিশিষ্ট জনেরা সংবর্ধিত গুণীজন এবং তাদের পরিবার সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 5 জন নিহত, 2 জন আহত এবং 1 জন নিখোঁজ রয়েছে। সোমবার টেক্সাসের স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা হয়। মেক্সিকোর নেভি জানিয়েছে টেক্সাসের গালভেস্টনের কাছে কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে বিমানটি ক্রাশ করে। বিমানটি মেক্সিকোর শিশুদের গুরুতর বার্নস চিকিৎসা দেওয়ার জন্য মিশু ও মাও ফাউন্ডেশনের হয়ে একটি মেডিকেল মিশনে অংশ নিয়েছিল। মেক্সিকান নেভির সঙ্গে সমন্বয় করে ইউএস কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড টানা 8মবারের মতো জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025। সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে এই ব্র্যান্ডটি। মঙ্গলবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম রাজধানীর একটি 5 তারকা হোটেলে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্পিডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার SM মেহেদি আল সিরাজি, টিম স্পিড সহ অন্যান্য কর্মকর্তা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় 2 পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জনের মৃত্যু, নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চর দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জনের মৃত্যু হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতী সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় আলাউদ্দিন ও শামসু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। আজ সকাল থেকেও 2 পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে আলাউদ্দিন সুখচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। চর বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা করেছে ন্যাশনাল চর অ্যালায়েন্স। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে কর্মশালায় সাংবাদিকরা বলেন, চরে উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বাজারজাতকরণের ব্যবস্থা নেই কর্মসংস্থানের ব্যবস্থা। চরের জন্য 100 কোটি টাকা বরাদ্দ থাকলেও সঠিক কর্তৃপক্ষ না থাকায় ব্যয় হয়নি। সিনিয়র সাংবাদিক এবং রিসোর্স পার্সনরা বলেন, ডিজিটাল যুগে যে কোনো সাংবাদিক চাইলে চরের প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে পারে, প্রয়োজন শুধু সদিচ্ছার। চরের সমস্যা নিয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে ফেলোশিপের ব্যবস্থা করার আহ্বান জানান কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা।
স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়নে লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই ওয়ার্কশপ হয়। ওয়ার্কশপে প্রকল্পের প্রভাব, অর্জন ও শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়, যাতে ভবিষ্যতে মডেলটি আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ করা যায়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে ও মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রকল্পের ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটির লক্ষ্য হাওর অঞ্চলের প্রান্তিক নারীদের সহায়তার মাধ্যমে টেকসই ও সম্প্রসারণযোগ্য জীবিকাভিত্তিক সমাধানকে উৎসাহিত করা। অনুষ্ঠানে ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এস.এম. আবু সুফিয়ান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর পূজা পান্ডে রানা ও অন্যরা। ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রোজা ও সচেতনতা বৃদ্ধিতে সংবাদ সম্মেলন হয়েছে। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের আয়োজনে রাজধানীর শাহবাগের মোতালেব টাওয়ারে এই সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রোজা রাখায় করণীয় দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন এসিইডিবি এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন ও অন্যরা। আবারও নিয়ে নিচ্ছে বিরতি। তারুণ্যের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে ইউথ এডুকেশন ন্যাশনাল গ্রুপ। রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীরা ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জামালপুরের জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন হলে জামালপুর হবে আধুনিক জামালপুর। তারা বলেন, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ঢাকায় পড়ালেখা করেন তাদের চাকরির ব্যবস্থা নেওয়া হবে। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাই কমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকা ও দিল্লিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বরণে বিএনপির ব্যাপক প্রস্তুতি। আনুষ্ঠানিক নিরাপত্তার পরও সাধারণ মানুষের নিরাপত্তায় সবচেয়ে বড় মন্তব্য। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘুচাতে সিইসির প্রত্যয়। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। এবং সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে সংস্কৃতি কর্মীদের সংকল্প। বাঙালি সংস্কৃতি রক্ষায় সক্রিয় থাকতে ছায়ানটের আহ্বান।